এসআইআর এ নাম বাদ, ভোট কাটাকুটির খেলা, রাষ্ট্রপতি শাসন করে সরকার দখল করা হয়েছে। শনিবার ঈদের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। I am sorry to say, थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बचने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা। খুশির ঈদেও ভোটের লড়াই, বাংলার এসআইআর এ রেড রোডে নামাজে খড়গহস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতির বার্তা দিয়েই বিজেপিকে তুলোধনা করলেন তিনি। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से फटका मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর।
আগামীকাল ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে রবিবার তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। রবিবার সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি। ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু মমতার। একাধিক সভা মিছিল রয়েছে তৃণমূল নেত্রী। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুরে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি তার নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র তার নিজের কেন্দ্র নয়, গোটা রাজ্য জুড়েই প্রচার শুরু করতে চলেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ভবানীপুরে ঠিক কী কৌশলে তার দলের নেতৃবৃন্দ, বিশেষত যারা কাউন্সিলররা রয়েছেন, যারা ওয়ার্ডের যারা বুথভিত্তিক কর্মীরা রয়েছেন, তারা তার হয়ে প্রচার পর্ব সামলাবেন, তা নিয়েই চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই কর্মী সভা থেকে দলের নেতা কর্মীদের ঠিক কি কৌশলে এগোতে হবে, বিধানসভা নির্বাচন কেন্দ্রিক প্রচারের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়কে গুরুত্ব দেবে এবং মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে কোন বক্তব্য তারা তুলে ধরবেন, সেটি এই কর্মী সভা থেকে একবার বুঝিয়ে দিতে পারেন দলের নেতা কর্মীদের কাছে। খুব অল্প সময় আগেই দেখতে পাওয়া গিয়েছিল তিনি যারা দলের BLO 2 রয়েছেন ভবানীপুরে তাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন। আবার কিছুদিন আগেও দেখতে পাওয়া যায় যে দলের রাজ্য সভাপতির অফিসে ভবানীপুরের প্রচারের রণকৌশল নিয়ে বৈঠক করা হয় এবং সেখানে কাউন্সিলরদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাউন্সিলররা আসলে ঠিক কী ভূমিকা পালন করবেন সেটাই এবার সরাসরি কর্মী সভা থেকে দলের নেতা কর্মীদের বুঝিয়ে দেবেন রবিবার সন্ধ্যায় ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ভবানীপুর। বৃহস্পতিবারের পর শনিবার ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পুজো দিলেন কালীঘাট মন্দিরে, আর তারপর জনসংযোগ। মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে সাগরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ। এই সময় সুর চড়ান এক ব্যক্তি। দিদি আমাদের সবকিছু, আপদ বিপদ সবকিছু দিদি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম। জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। টার্গেট
নন্দীগ্রাম, আর সেখানে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা অভিষেকের। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। এছাড়াও কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীকে খোঁচা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে এবার শুভেন্দু ভার্সেস তৃণমূলের পবিত্র কর। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম। তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে। আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ফের ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। শিলিগুড়িতে মৃদু কম্পন অনুভূত হয়েছে। আরো একবার জানাই, ফের ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। শিলিগুড়িতে মৃদু কম্পন অনুভূত। পার্থপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কখন ভূমিকম্প অনুভূত হলো? কম্পনের মাত্রা কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, নর্থ সিকিমের মঙ্গনে কিন্তু উৎপত্তি স্থল রিক্টার স্কেলের তীব্রতা ছিল 4.1। এবং এই নর্থ সিকিমের এই মঙ্গনে এর আগেও কিন্তু একাধিকবার ভূমিকম্প হয়েছিল। সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 2011 সালে এই মঙ্গনে। তো সেবারও কিন্তু বেশ কয়েকদিন হয়েছিল। প্রায়ভাবেই একই তো সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। দিনভর বৃষ্টির পর এই রাতে ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়ি সহ পাহাড়ি এলাকায় দার্জিলিং, কার্চিয়াং, কালিম্পং এবং আশপাশের জেলাগুলিতেও কিন্তু সমতলে বেশ কিছু জেলাতেও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনভর বৃষ্টির পরে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হলো। আবারও জানিয়ে রাখি যে এর উৎপত্তি স্থল হলো নর্থ সিকিমের মঙ্গন। 4.1 রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল। এবং আমরা জানি যে গত মাসেই কিন্তু বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা সিকিম সহ বেশ পার্থপ্রতিম, ফের ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। শিলিগুড়িতে মৃদু কম্পন অনুভূত। সিকিমের ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। আসি পরের খবরে। লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের দিনই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল RN রবি। আমন্ত্রণ রক্ষা করতে আজ লোকভবনে যান বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। আবির, ভোটের বাংলায় এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, নির্বাচনের আগে যেভাবে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং কেনই নতুন রাজ্যপালকে নিয়ে আসা হচ্ছে সে নিয়ে প্রশ্নও তোলেন। যদিও শপথ গ্রহণ অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে বাংলাকে ভালোবাসলে বাংলার মানুষ সকলকে ভালোবাসবে সেই বার্তাও তিনি দিয়ে এসেছিলেন। এবং এদিনকে দেখতে পাওয়া গেল যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে তিনি ছিলেন। যদিও তিনি জানিয়েছেন যে এটা একেবারে নিছকই সৌজন্য সাক্ষাৎকার। তাকে চা খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য তিনি সেখানে আসেন। কোনো এজেন্ডা বা কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি সেখানে আসেননি। ফলে সৌজন্য সাক্ষাৎকারের এই বিষয়ের প্রসঙ্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উল্লেখ করেছেন। তবে যেহেতু তিনি রাজভবনে গিয়েছিলেন ফলে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে একটা আগ্রহ তুঙ্গে রয়েছে যে ঠিক দুজনের মধ্যে কি কথা হলো সেই বিষয়টি। বেশ, ভোটে গরম বড়নগর। আজ সন্ধ্যায় তৃণমূল বিজেপির বচসায় উত্তেজনা ছড়ালো বড়নগরে। সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল প্রার্থী। স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হলো বড়নগর। বিজেপির অভিযোগ, টবিন রোডে তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে দেয় তৃণমূল কংগ্রেস। আর এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়।
দুপক্ষ বচসায়, যুযুধান দুই পক্ষ, তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থী। বরানগরে আজ সন্ধ্যে তৃণমূল বিজেপির বচসায় উত্তেজনা ছড়ালো। সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল প্রার্থী, স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হলো বরানগর। বিজেপির অভিযোগ, টবেন রোডে তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে দেয় তৃণমূল কংগ্রেস, আর এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু। শুধু বচসা নয়, বচসা থেকে দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তৃণমূলের পাল্টা অভিযোগ, যাদের ফ্লেক্স লাগানোর কাঠামো খুলে দিয়েছিল বিজেপি। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় বরানগরের টবেন রোডে, আর এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের সামনেই তৃণমূলের ফ্লেক্স পোস্টার খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বচসা থেকে দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশের সামনে। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের ফ্লেক্স লাগানোর কাঠামো খুলে দিয়েছিল বিজেপি। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় বরানগরের টবেন রোডে, আর এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সামনেই এই ফ্লেক্স ব্যানার খুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের। তাদের সামনেই এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ, বিজেপির বিরুদ্ধেই এই অভিযোগ। দুপক্ষের বচসা থামাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাগাতার মাইকিং করে পুলিশ। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, দুপক্ষকে শান্ত করার চেষ্টা। তৃণমূল বিজেপির স্লোগান, পাল্টা স্লোগানে বরানগরে তুলকালাম পরিস্থিতি। আজকে দেখেছে, ভয় পালিয়েছে। এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের করাকে, এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা যখন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি গেছি, সেরকম সময় হঠাৎ ওরা এসে এগুলো ফ্লেক্স গুলো খুলে দেয়, খুলে দিয়ে ওরা নিজেদের মতো ফ্লেক্স বানিয়ে লাগিয়ে দেয়। সেই জায়গাটা আমাদের কর্মীরা আসছে, তারা এটা প্রতিবাদ করে। ওদের এখানকার কাউন্সিলর একটা তোলাবাজ বিশ্বজিৎ বর্ধন, তার নেতৃত্বে কিছু সমাজ বিরোধী জড়ো হয়, তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তারা তারপর পুলিশ চলে যায়। বিজেপির কালচারটাই মিথ্যাবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজোর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। এখানে আমরা শান্তিপ্রিয় আমাদের প্রচার চালাচ্ছি। একটাও লোক বরানগরের নয়, যতজন মানুষ এখানে রয়েছে সমস্ত বহিরাগত বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়েছে, আমার লোকেদেরকে মেরেছে। বিজেপি ভয় পেয়েছে যে তারা হেরে যাবে, সেই জন্যই তারা এইভাবে মানুষকে আহত করার চেষ্টা করছে। অন্যদিকে বালিতে সৌজন্যের রাজনীতি, ভোট প্রচারের মুখোমুখি তৃণমূল বিজেপি প্রার্থী। জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় দুই প্রার্থী। বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। ভোটের বাংলায় শিলিগুড়িতে সৌজন্যের ছবি, এক মঞ্চে পাশাপাশি দুই যুযুধান প্রার্থী।
সাত সকালে প্রচারে বেরিয়ে একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি। আর বিকেলেই সেই দুই প্রার্থীরই সৌজন্যের ছবি। শিলিগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এক অনুষ্ঠান মঞ্চে পাশাপাশি তৃণমূলের গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ। একটা অনুষ্ঠান ছিল উৎসব, শালিনী আমাকে প্রত্যেকবারই বলেন, তো আসবো করে আসা হয়নি। আজকে একটু টাইমও ছিল, তো এলাম। এখানে দেখলাম শঙ্কর আছে, আমাদের অন্যান্য কাউন্সিলররা কয়েকজন আছেন, দেখা হয়ে গেল, অনুষ্ঠানটা করলাম। না, এই তো একটা সোশ্যাল মঞ্চ, একটা উৎসবের মঞ্চ, এরকমই হলো। আমরা সর্বোপরি মানুষ, আমাদের এটা প্রতিদিনই থাকা উচিত, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়। আজকে গঙ্গার উৎসবে এসে সেই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। মাননীয় মেয়র সাহেব এসছেন, আমি ব্যক্তি জীবনে সৌজন্যতা বজায় রাখতে পছন্দ করি, ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে, সেটা সবসময় করি। আসছি পরের খবরে। 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে, রেজাল্ট আউট সোমবার। 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 23 মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য প্রাক্তন বিচারকদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। গত 24 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলার এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ। গত 10 মার্চ ফের নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? অবশেষে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে সোমবার বিকেলে। পাশাপাশি তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করে দিল ট্রাইব্যুনালও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এসআইআর এ বেছে বেছে টার্গেট করা হচ্ছে, ভারতীয়দের নাম বাদ যেন না যায়, মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন। ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের এর বাণী যেন নীরবে নিবৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয় যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না।